back it up. Block with a mop, I disturb 'em. I never killed a nigga, but I'm ready to spit a hollow right on. হ্যালো বন্ধুরা, অবশেষে বহু ধস্তাধস্তি বহু প্রতীক্ষার পর হাতে এসে পৌঁছেছে Redmi Note 10 Pro Max। এটা বাংলাদেশের বাজারে Redmi Note 10 Pro নামে পরিচিত এবং ইন্ডিয়ার বাজারে একটা ম্যাক্স ভ্যারিয়েন্ট জুড়ে দেওয়া হয়েছে এবং এর থেকে ঠিক ছোট ভাই অর্থাৎ ছোট ভ্যারিয়েন্টটা লঞ্চ করা হয়েছে Redmi Note 10 Pro নাম নিয়ে, যেটার দাম ভারতের বাজারে 17,000 টাকা, যদিও এখনও ঠিকঠাকভাবে অ্যাভেলেবেল হয়নি। আর এই ফোনটাকে অনলাইনে লাইন দিয়ে কিনতে হয়, বুঝতে পারছেন? আর এটার কেনার বাস্তব অভিজ্ঞতা যা ছিল না, রেশনের দোকানে লাইন দিয়ে আপনি রেশন পাবেন ঠিকই, কিন্তু এই ফোনটাকে কেনার আগে লাইন দিয়ে এই ফোনটা কিনতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা ছিল না। যাই হোক, ভাগ্য ভালো আপনাদের জন্য তুলে আনতে পেরেছি Redmi Note 10 Pro Max। আজকে এই ফোনটাকে নিয়ে খেলা হবে, সমস্ত রিভিউ করব, গেমিং পারফরমেন্স কেমন, ডিসপ্লে কেমন, সাউন্ড কোয়ালিটি কেমন, সমস্ত একের পর এক তুলে ধরবো। এছাড়া বাংলাদেশের বন্ধুদের জন্য কেনা ঠিক হবে নাকি আরও কিছুদিন ওয়েট করবেন? এই ফোনটিতে ক্যামেরা হিট হয়ে যাওয়ার একটা দারুণ প্রবলেম রয়েছে, সেটা কি আদৌ আছে নাকি সবাই বাড়িয়ে বাড়িয়ে বলছে, সমস্ত বিচার করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিয়ে যাবেন। আসুন আজকের রিভিউ শুরু হোক। রিভিউ প্রথমেই বলবো, রেডমি কিন্তু নিজেকে চেঞ্জ করেছে, এটাই সব থেকে বড় ব্যাপার। রেডমি তার সফটওয়্যারকে নিয়ে ভাবছে, এটাও বড় কথা। তবুও সফটওয়্যারে বেশ কিছু প্রবলেম আছে, অবশ্যই রিভিউতে শেয়ার করছি। আমরা শুরু করব এই ফোনটার ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। প্রথমেই বলবো লুকস। এই ফোনটাতে যে লুকসটা দেওয়া রয়েছে না, একদম স্টার্নিং লুকস, একদম কিলার লুকস। এখানে যে আমি ভ্যারিয়েন্টটা ইউজ করছি এটা হচ্ছে হোয়াইট সিলভার কালার ভ্যারিয়েন্ট, যেখানে পেছনের দিকে একটা ম্যাট ফিনিশ রয়েছে। আমার হাতে প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, তারপরও ফোনটাতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট আসছে না। অবশ্যই এটা নিয়ে ভালো কাজ করেছে রেডমি। এছাড়াও এর পেছনের ব্যাক প্যানেলে যে কার্ভ গ্লাসটা দেওয়া রয়েছে তার ফলে কিন্তু এই ফোনটার হ্যান্ড হোল্ডিংও খুব কমফোর্টেবল হয়েছে, এটাও মানতে হয়। এছাড়াও আগেকার দিনে আমরা যেখানে দেখেছি রেডমির ফোনগুলো 213 গ্রাম 214 গ্রাম ওজন হতো, এই ফোনটার ওজন 190 গ্রামের আশেপাশে। সুতরাং এই ফোনটা কিন্তু যথেষ্ট লাইট ওয়েট এমআই এর ফোন হিসেবে, তো সেক্ষেত্রে আপনি এটাকে কমফোর্টেবলি ইউজ করতে পারবেন বটে। তবে এর ব্যাক প্যানেলে গ্লাস দেওয়া হলেও এই গ্লাসে কি প্রোটেকশন দেওয়া রয়েছে কোম্পানির তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কিচ্ছু জানানো হয়নি। আমরা বরাবর দেখে এসেছি রেডমি সামনে এবং পেছন দুদিকেই দেয় কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, কিন্তু এবারে ব্যাক প্যানেলে কিন্তু মনে হয় না কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আছে, অর্থাৎ এখানে কিন্তু একটা ঘাপলা আছে, ধরে নিতে পারেন। এর সঙ্গে সঙ্গে ফোনটির বক্সেই একটা ট্রান্সপারেন্ট কভার দেওয়া রয়েছে, যেটা আপনার ফোনকে প্রোটেক্ট রাখবে। এছাড়াও যে ক্যামেরার বাম্পটা রয়েছে সেটাও কিন্তু কভার ইউজ করলে ক্যামেরার বাম্পটাকেও আপনার অনেকটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে ক্যামেরাতেও আপনার স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুবই কম। এছাড়াও এখানে যে ফ্রেমটা দেওয়া রয়েছে সেটা কিন্তু পলিকার্বনেট, এবং এই প্রাইস রেঞ্জে আমরা পলিকার্বনেট ফ্রেম পাই, এটা নিয়ে তেমন কিছু ভাবনা চিন্তার কারণ নেই। এছাড়াও আমি যদি এই ফোনটার ওভারভিউ নিয়ে কথা বলি, তাহলে এটার রাইট প্যানেলে আছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা অ্যাজ ওয়েল অ্যাজ পাওয়ার বাটন হিসেবে কাজ করবে। উপরের দিকে রয়েছে ভলিউম আপ ডাউন কি, এবং ফোনটার ফ্রন্ট প্যানেলে রয়েছে একটা আইআর ব্লাস্টার, একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন বাটন, একটা স্পিকার, এর সঙ্গে সঙ্গে 3.5 mm হেডফোন জ্যাক। এরপরে যদি আমরা বাঁ দিকে দেখি, তাহলে এখানে একটা সিম কার্ড স্লট রয়েছে, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রোএসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন, অর্থাৎ ট্রিপল কার্ড স্লট রয়েছে। এবং নিচের দিকে রয়েছে একটা মাইক্রোফোন, একটা ইউএসবি টাইপ সি পোর্ট যেটা চার্জিং করার জন্য ইউজ করা যায়, আর একটা স্পিকার রয়েছে, অর্থাৎ এখানে ডুয়েল স্টিরিও স্পিকার ইউজ করা হয়েছে। স্পিকারের কথা যখন উঠে এলো তখন এর সাউন্ড কোয়ালিটিটা একবার চেক করে নিই। হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি এখানে অ্যাডিকুয়েট ছিল, লাউড ছিল, ক্রিস্টাল ক্লিয়ার ছিল। তবে এই প্রাইস রেঞ্জে অন্যান্য ফোনে এর থেকেও লাউড সাউন্ড কোয়ালিটি আমরা পাই। হ্যাঁ, এখানে সাউন্ড কোয়ালিটি অতটা লাউড না হলেও এর সাউন্ড কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার ছিল, সেক্ষেত্রে অসুবিধা নেই, এখানে সাউন্ড ফেটে যাওয়ার কিন্তু কোনো রকম সমস্যা নেই। এছাড়াও এর যে ডুয়েল স্টিরিও স্পিকার সেটাও খুব সুন্দরভাবে কাজ করছে। একটা আপনারা উদাহরণ নিয়ে নিন, তাহলেই বুঝতে পারবেন। এরপর আমরা কথা বলবো এই ফোনটার ডিসপ্লে নিয়ে। এখানে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এখানেই শেষ নয়, তার সঙ্গে সঙ্গে দেওয়া রয়েছে এই প্রাইস রেঞ্জে 120 হার্জের রিফ্রেশ রেট। এখানেই শেষ নয়, আরও আছে। হ্যাঁ, 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে, HDR10+এর সাপোর্ট রয়েছে, কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। তবে এই ফোনটার হায়ার রিফ্রেশ রেট প্রসঙ্গে অনেকেই বলেছেন এর হায়ার রিফ্রেশ রেট ঠিকঠাকভাবে অপটিমাইজ নয়। তবে এখানে আমার সব থেকে যে কমতিটা মনে হয়েছে, এখানে হায়ার রিফ্রেশ রেটে কিন্তু হয় 60 হার্জ অপশান রয়েছে, নয় 120 হার্জ অপশান রয়েছে। এখানে কিন্তু মিডিল পয়েন্টে কোনো রকম 90 হার্জের অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের অপশান নেই, অর্থাৎ আপনাকে হয় 120তে ইউজ করতে হবে, নয় 60 হার্জে ইউজ করতে হবে। আর 120তে ইউজ করা মানেই আপনার ব্যাটারি রেটটা বেশি
বেশি হবে। আমার মনে হয়েছে আজকের দিনে এই অ্যাডাপটিভ হাই রিফ্রেশ রেট অপশানটা দেওয়া অবশ্যই উচিত ছিল। আর এখানে 120 হার্জের রিফ্রেশ রেট দেওয়া রয়েছে ঠিকই, কিন্তু আমার কোথাও গিয়ে একটা মনে হচ্ছে এখানে 90 হার্জের রিফ্রেশ রেট দেওয়া রয়েছে। এখানে 120 হার্জের মতো ওই স্মুথনেস, ওই ফিলটা কিন্তু আমি অনুভব করতে পারছি না এই ফোনটির ক্ষেত্রে। তো দেখা যাক পরবর্তী আপডেটে এটা যদি আবার ঠিক হয়। যেহেতু এখনও পর্যন্ত ঠিক হয়নি, এটাকেও আমি একটা কিন্তু মাইনাস পয়েন্টের রাখবো। এখানে যে ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেলগুলো ছিল খুব সুন্দর ছিল, কালার অ্যাকুরেসিও একদম ঠিকঠাক ছিল। এর সঙ্গে সঙ্গে ব্ল্যাককে ডিপ ব্ল্যাকই দেখাচ্ছিল, আমরা অ্যামোলেড প্যানেলে যেমনটা আশা করি ঠিক তেমনটা। তবে হ্যাঁ, এখানে ডার্ক মোডে ফোনটায় বেশ কিছু ইস্যু আছে, বেশ কিছু অ্যাপ্লিকেশন ডার্ক মোডে ঠিকঠাক কাজ করে না। যেমন অ্যামাজন ডার্ক মোডে ঠিকঠাক কাজ করে না। ডার্ক মোডে যখনই আপনি অন করবেন, অ্যামাজনে বেশ কিছু অপশান রয়েছে যেগুলো আপনি পড়তে পারবেন না, একদম ডার্ক হয়ে যাবে। অবশ্যই উচিত MIUI এবার ডার্ক মোডটাকে ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করা। তো সেক্ষেত্রে আপনারা ওভারঅল যারা ইউটিউবে মুভি দেখেন, কন্টেন্ট কনজিউম করতে ভালোবাসেন, অ্যামাজন প্রাইম দেখেন, তাদের জন্য অবশ্যই একটা ভালো অপশান এবং ঠিকঠাকভাবে আপনারা কিন্তু এর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন। অবশ্যই বলবো এখানে অ্যামাজন প্রাইমে আপ টু 1080p রেজুলেশন পর্যন্ত ভিডিও সাপোর্ট করে, অর্থাৎ ওয়াইল্ড L1 এর সাপোর্ট রয়েছে। এরপর আমরা চলে আসবো এই ফোনটার পারফরমেন্সের কথায়। এখানে ইউজ করা রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G প্রসেসর। হ্যাঁ, এটা একই গোত্রীয় প্রসেসর, যেটা 720G, যেটা 730G, সেটাকেই একটু এদিক ওদিক করে 732G। যাই হোক না কেন, পারফরমেন্স ঠিকঠাক ছিল। এছাড়াও আমি এখানে গেমিং করেছি, কল অফ ডিউটি খেলেছি, পাবজি খেলেছি। জানি লুকিয়ে চড়িয়ে খেলতে হয় আমাদের ভারতবর্ষে, আপনাদের জন্য খেলি আর কি। এবং সেখানে ঠিকঠাকভাবে কাজ করেছিল। স্মুথ গ্রাফিক্সে মোটামুটি আমি 35 FPS কিন্তু কনস্ট্যান্টলি পাবজি খেলতে পেরেছি, কোনো রকম ল্যাগ নেই। এর সঙ্গে সঙ্গে ফোনটা কিন্তু ওভারহিট হয়নি। এখন গরমকাল, আমার ঘরে এসি চলছিল না, তারপরও ফোনটা কিন্তু কনস্ট্যান্টলি ওই 38 থেকে 40 ডিগ্রির মধ্যে ছিল। আমি মোটামুটি কালকে 3 ঘন্টা পাবজি খেলেছি আমার বন্ধুদের সাথে, বিশ্বাস করবেন না। এর সঙ্গে সঙ্গে ডেলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ইউজ করেন, এগুলোকেও ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারছিল। তবে হ্যাঁ, MIUI যেহেতু একটা ভারী OS, যেহেতু একটা ভারী কাস্টমাইজেশন, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিডটা বেশ কিছুটা স্লো লেগেছে আমার কাছে। এছাড়াও র্যাম ম্যানেজমেন্ট আরও একটু ভালো হওয়া উচিত ছিল। 6GB র্যামের আন্ডারে আমি যখন পাবজি খেলছি, তার সঙ্গে সঙ্গে 2-3টে অ্যাপ্লিকেশন যদি আমি অ্যাট এ টাইম খুলি, তাহলেই পাবজি ক্র্যাশ করে যাচ্ছে। র্যাম ম্যানেজমেন্ট নিয়ে সত্যিই একটা ইস্যু আছে। তো সেক্ষেত্রে বলবো MIUI-কে আরও বেশি অপটিমাইজ করার দরকার রয়েছে। তবে একটা ব্যাপারে শাওমিকে প্রশংসা না করলেই নয়, শাওমি যেখানে আগে প্রচুর ব্লোটওয়্যার ইউজ করতো, ব্যান অ্যাপ্লিকেশন ইউজ করতো, এবারে কিন্তু তারা কিচ্ছু দেয়নি। দু একটা যাওবা আছে, সেগুলো সিকিউর অ্যাপ্লিকেশন, সেগুলোকে আমরা ট্রাস্টেড অ্যাপ্লিকেশন বলে চিনি, এবং সর্বোপরি সেগুলোকেও আনইনস্টল করা যায়। অবশ্যই গ্রেট ওয়ার্ক শাওমি। এছাড়াও আপনারা যারা গেম খেলার জন্য এই ফোনটা চুজ করতে চাইছেন, তারাও এই ফোনটাকে চুজ করতে পারেন। হ্যাঁ, এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 বা 865 এর মতো তো গেমিং পারফরমেন্স পাবেন না, তবে এর অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট যে রয়েছে, সেটা কিন্তু গেমিং করার সময় আলাদা একটা স্মুথনেস অবশ্যই দিচ্ছে। এছাড়াও আমি যেহেতু ইউটিউবার, আমাকে যেহেতু ভিডিও এডিট করতে হয়, আমি এখানে কাইন মাস্টারটাও রান করেছি। কাইন মাস্টারও ঠিকঠাকভাবে রান করেছে, অপটিমাইজেশনের কোনো ইস্যু নেই। মিডিয়াটেকের প্রসেসরের মতো এটাও একটা আপনারা ভেবে দেখতে পারেন। এরপর আমরা কথা বলবো এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। বলতে পারেন গতকাল সারাটা দিনই এই ফোনটা ক্যামেরার সাথে আমার কেটে গেছে। তো সেক্ষেত্রে ক্যামেরার কিছু ভালো দিক রয়েছে, ক্যামেরার কিছু খারাপ দিক রয়েছে। প্রথমেই বলি, এখানে হাইলাইট করা হয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা। সত্যি বলতে কি, এখানে 64 আর 108 মেগাপিক্সেলের মধ্যে কোনো তফাতই আমি বুঝিনি। 64 মেগাপিক্সেলের যে আউটপুটটা পাচ্ছি, 108 মেগাপিক্সেলে আপনি সামনাসামনি দেখে একই আউটপুট পাবেন। হ্যাঁ, 108 মেগাপিক্সেলের ক্যামেরাটাকে একটু বেশি জুম করা যাচ্ছে, এইটুকুই আমার হেরফের মনে হয়েছে, আর কিচ্ছু নয়। এছাড়াও আমি MI10T ফোনটা ইউজ করেছি, এখানে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ক্যামেরার সাথে 108 মেগাপিক্সেলেও তেমন কোনো ডিফারেন্স আমি কিন্তু খুঁজে পাইনি। অর্থাৎ আমার মতে একটাই কথা বলে, এর থেকে 3000 টাকা কমে যেটা Redmi Note 10 Pro ইন্ডিয়ার বাজারে অ্যাভেলেবেল রয়েছে, সেটা কেনা ভালো। 3000 টাকা বেশি দিয়ে এই ক্যামেরাটা কেনার কিন্তু কোনো রকম যুক্তি নেই। এরপর 108 মেগাপিক্সেলকে আমরা দূরে সরিয়ে রেখে মোদ্দা কথায় আসি, এই ফোনটার ক্যামেরা কেমনভাবে কাজ করছে। প্রথমত বলি, এখানে কিন্তু 12 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া রয়েছে, সেটাকেই কিন্তু পিক্সেল বিনিং টেকনোলজির মাধ্যমে 108 মেগাপিক্সেল করা হয়েছে। এখানে কিন্তু আপনি মেনলি যখন ক্যামেরা ইউজ করতে যাবেন, 12 মেগাপিক্সেলেই ছবি উঠবে। 108 মেগাপিক্সেলের জন্য আপনাকে আলাদা অপশান কিন্তু বেছে নিতে হবে মোর সেকশানে গিয়ে। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে আপনি 12 মেগাপিক্সেলেই ছবিটা তুলবেন। তো সেক্ষেত্রে ছবির শার্পনেস ভালো ছিল, কালার অ্যাকুরেসি ঠিকঠাক ছিল। তবে হ্যাঁ, এখানে কালার বুস্টিংয়ের একটা ইস্যু আছে। আমি পোকো M2 Pro এই ফোনটাকে রিভিউ করার সময় একটা বাড়িকে ইন্ডিকেট করেছিলাম, মনে আছে? হ্যাঁ, বাড়িটাকে যখন ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে দেখছিলাম, বাড়ির কালারটা কিন্তু এক্স্যাক্ট থাকছিল, কিন্তু বাড়িটাকে যখন মেন সেন্সর দিয়ে আমি ক্যাপচার করতে যাচ্ছিলাম,
কালারটা কিন্তু অনেকটা আলাদা হয়ে যাচ্ছিল। হ্যাঁ, এখানে কালারটা একটু ওভার বুস্টেড হয়ে যাচ্ছে, তবে সেটা কিন্তু খুব একটা খারাপ দেখতে লাগছে না। অবশ্যই ছবিটা ক্যাপচার হয়ে যাওয়ার পর দেখতে ভালোই লাগছে। এরপরে যদি আমরা পোর্ট্রেট লেন্স নিয়ে কথা বলি, তাহলে কিন্তু এর ছবির যে ব্লার এফেক্ট সেটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছিল না। এজ টু এজ ডিটেকশনে বেশ কিছু জায়গায় সূক্ষ্ম প্রবলেম আমি নোটিস করেছি। এখন দেখা যাক পরবর্তী আপডেটে হয়তো রেডমি এটাকে ফিক্স করে দেবে। এছাড়াও সেলফি ক্যামেরার কথা যদি বলি, সেলফি ক্যামেরাতেও এখানে পিক্সেল বিনিং টেকনোলজি ইউজ করা হয়েছে। হ্যাঁ, আমি প্রত্যেকটা স্মার্টফোনের ক্ষেত্রে দেখছি এখানে 4 মেগাপিক্সেলের সেলফিটাকে 16 মেগাপিক্সেল দিয়ে পিক্সেল বিনিং টেকনোলজি ইউজ করা হয়েছে। আপনি সেন্সারে যখন যাবেন এখানে দেখাচ্ছে 4 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যাই হোক, সেলফি ক্যামেরার বিচারে কিন্তু এটা ঠিকঠাকভাবে কাজ করছে। এর সঙ্গে সঙ্গে ডাইনামিক রেঞ্জও সেলফি ক্যামেরার ক্ষেত্রে ভালো ছিল। ব্যাক ক্যামেরাতে ডাইনামিক রেঞ্জও ঠিকঠাকভাবে কাজ করেছে। তবে হ্যাঁ, এখানে যে ওয়াইড অ্যাপারচার লেন্সটা দেওয়া রয়েছে সেটাই যদি শার্পনেস আর একটু বেটার হতো অবশ্যই আরও ভালো হতো। তবে একটা জিনিসের প্রশংসা না করলেই নয়, এর ম্যাক্রো লেন্স। এখানে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া রয়েছে, সেটা সত্যিই ভালোভাবে কাজ করছে। আপনি অবজেক্টের খুব কাছে পর্যন্ত চলে যেতে পারবেন, তারপরে যদি আপনি ছবিটা তোলেন একটা ভালো ইমেজ সেখান থেকে আপনি ক্যাপচার করতে পারবেন। যারা ম্যাক্রো ফটোগ্রাফি করতে ভালোবাসেন তারা কিন্তু এর মহিমা বুঝতে পারবেন। এছাড়াও লো লাইটে কিন্তু আমার মনে হয়েছে একটু হলেও স্ট্রাগল করে ফোনটি। লো লাইটে আরও একটু কিন্তু এর অপটিমাইজেশন প্রয়োজন। এর সঙ্গে সঙ্গে বলবো, আপনারা অনেকেই বলছিলেন যে 108 মেগাপিক্সেল ক্যামেরায় দিয়ে যদি আমি পটাপট ছবি তুলি তাহলে হয়তো এই ফোনটা ল্যাগ করছে বা এই ফোনটা ওভারহিট হয়ে যাচ্ছে। দেখুন, আমি 108 মেগাপিক্সেলের ক্যামেরা ওপেন করে এখানে কয়েকটা ছবি পরপর ক্যাপচার করে যাচ্ছি, এখানে কোনো রকম ল্যাগিংনেস কিন্তু নেই। এর সঙ্গে সঙ্গে আমি যখন রোদের মধ্যে ছিলাম 108 মেগাপিক্সেলের ছবিগুলো তুলেছি, সেক্ষেত্রেও কিন্তু আমার ফোনটা ওভারহিট হয়ে ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে, ক্যামেরা ওভারহিট আমার ওয়ার্নিং দেখাচ্ছে, এই ধরনের কোনো ইস্যু আমি ফেস করিনি। হ্যাঁ, জানি না এটা ইন্ডিয়ান ভার্সন বলে এখানে অপটিমাইজেশনটা আলাদা কিনা, গ্লোবাল ভার্সনে হয়তো এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে। তো আমরা শাওমির ওপর ভরসা রাখতে পারি যদি কখনো ঠিক করে। তবে একটা কথা মাথায় রাখবেন, রেডমি নোট 7 প্রোতেও ক্যামেরা ইস্যু ছিল। সেই ক্যামেরা ইস্যুটা ফিক্স করতে রেডমি কিন্তু প্রায় 1 বছর 2 মাস কাটিয়ে দিয়েছিল। তো সেক্ষেত্রে আপনারা এই ফোনটাকে 108 মেগাপিক্সেলের হিসাবে বিচার না করে 64 মেগাপিক্সেল ধরে বিচার করুন, সেটাই আমার মতে ভালো হবে। এছাড়াও বেশ কিছু এক্সট্রা ফিচার্স এখানে দেওয়া রয়েছে, যেমন ব্লগ মোড, আপনি ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা অ্যাট এ টাইম শ্যুট করতে পারবেন। এছাড়াও এখানে ক্লোন ভিডিও শ্যুট করার জন্য আলাদা একটা অপশান রয়েছে, খুবই ভালো কাজ করছে। এছাড়াও ভিডিও স্টেবিলিটি, আমি বেশ কিছু ভিডিও স্যাম্পল দিয়েছি, এখানে ফুল রিভিউতে দেখাতে পারছি না। আপনারা চাইলে এর ওপর একটা ক্যামেরার ডেডিকেটেড রিভিউ আসবে, তার জন্য কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এর সঙ্গে সঙ্গে গেমিং রিভিউ আসতে পারে, আপনারা চাইলে তবে আসবে, না হলে ফালতু আপনাদেরকে ডিস্টার্ব করব না। এরপর আমরা কথা বলবো এই ফোনটার সেন্সার নিয়ে। এখানে সমস্ত সেন্সার অ্যাভেলেবেল দেওয়া রয়েছে, কোনো রকম এখানে কার্পণ্য করেনি রেডমি। এর সঙ্গে সঙ্গে আয়ার ব্লাস্টার দেওয়া রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ঠিকঠাকভাবে কাজ করছে, ফাস্ট কাজ করছে, তবে অ্যানিমেশনের জন্য ডিলে হচ্ছে। এর সঙ্গে সঙ্গে এই ফোনটাতে ফেস আনলকের সুবিধা দেওয়া রয়েছে। এই যে ফোনটা লক করলাম, এখানে দিলাম এবং ফোনটা আনলক হয়ে গেল। এরপরে আরও একটা কথা বলবো, এই ফোনটাতে একটা জে অ্যাক্সিস ভাইব্রেশন মোটর ইউজ করা রয়েছে, যেটা এই ফোনটির হ্যাপটিক ফিডব্যাককে অন্য মাত্রায় নিয়ে গেছে। সত্যি বলতে এর হ্যাপটিক ফিডব্যাক আমাকে খুবই সন্তুষ্ট করেছে। এরপর যদি আমরা ফোনটার কানেক্টিভিটি নিয়ে কথা বলি, তাহলে গতকাল আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে এই ফোনটা ইউজ করেছি। আমার দুটো সিমই এই ফোনটাতে লাগানো ছিল, কোথাও কোনো কল ড্রপ হয়নি। লো নেটওয়ার্ক কনজিউম এলাকাতেও আমি গেছি, সেখানেও কিন্তু কোনো রকম কল ড্রপ সমস্যা আমি পাইনি। এছাড়াও ওয়াইফাই আমি নেট করেছি, সেখানে সার্ফিং স্পিড ভালো ছিল, ডাউনলোড আপলোড স্পিডও ঠিকঠাকভাবে কাজ করেছে। এর সঙ্গে সঙ্গে আমি এখানে ওয়্যারলেস ব্লুটুথ হেডফোনও ইউজ করে দেখেছি, সেখানেও কিন্তু কোনো রকম নেটওয়ার্কে ইস্যু নেই বা ব্লুটুথ কানেক্টিভিটির কিন্তু ইস্যু আমি খুঁজে পাইনি। অর্থাৎ এই দিক থেকেও এই ফোনটা কিন্তু একেবারে সফল হয়েছে। এছাড়াও এই ফোনটাতে যদি এক্সট্রা কিছু ফিচার্সের কথা আমি বলি, তাহলে এই ফোনটাতে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার্স দেওয়া রয়েছে, তবে সেটা 10 সেকেন্ড পর্যন্ত কাজ করবে। হ্যাঁ, আমি অবাক হয়ে গেলাম, হয়তো MIUI এর আবার নতুন কোনো বাগ, এটা হয়তো পরবর্তী আপডেটে শাওমি ঠিক করে নেবে। এখনো পর্যন্ত যেহেতু প্রবলেমটা আছে আপনাকে বলে দিলাম। এছাড়াও এছাড়াও এখানে এজ লাইটিং অপশনটাও অ্যাভেলেবেল দেওয়া রয়েছে, অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো ফোনটাকে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন। সো বন্ধুরা, এরপর কনক্লুশনে আসার পালা। এই বাজেটে এই ফোনটা কেনা ঠিক হবে, নাকি এর জায়গায় এই বাজেটে অন্য কোনো স্মার্টফোনের দিকে আপনার যাওয়া উচিত হবে? প্রথমেই বলবো ভারতের বাজারের কথা। ভারতের বাজারে দাঁড়িয়ে আপনি যদি এই স্মার্টফোনটা কেনার কথা ভাবেন, তাহলে বলবো একদম ঠিক ভেবেছেন। হ্যাঁ, আমি অনেক দিন পর এই ধরনের একটা ফোনকে রেকমেন্ড করছি চোখ কান নাক বুঝে, কারণ ইন্ডিয়ার বাজারে এর থেকে ভালো কোনো ফোন কিন্তু এই প্রাইস রেঞ্জে নেই। কারণ এই ফোনটার দুটো অ্যাডভান্টেজ আছে, একটা হচ্ছে এই ফোনটার অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে সঙ্গে এই প্রাইস রেঞ্জে 120 হার্টজের রিফ্রেশ রেট, এর সঙ্গে সঙ্গে এখানে একটা স্টানিং ডিজাইন ইউজ করা হয়েছে এবং ফোনটা কিন্তু যথেষ্ট স্লিম। সো আমার কিন্তু হ্যান্ড ফিলিংটাই এমন আসছে যে ফোনটা ছাড়তে ইচ্ছে করছে না। কিন্তু তারপরেও বলবো এই ফোনটা কেনা ঠিক নয়। হ্যাঁ, এর থেকে ছোট ভাইটাকে কিনুন, রেডমি নোট 10 প্রো।
এখানে শুধুমাত্র আমার মনে হয় না 108 মেগাপিক্সেল ক্যামেরার জন্য 3000 টাকা ইনভেস্ট করা উচিত হবে, সেটা আপনারা চাইলে করতে পারেন, কিন্তু আমি কখনোই রেকমেন্ড করছি না। এরপর আসবো বাংলাদেশের বন্ধুদের কথায়। বাংলাদেশে ফোনটা কিন্তু একটু ওভার প্রাইসড হয়েই লঞ্চ হয়েছে, এবং বাংলাদেশে অনেকেই বলছেন যে গ্লোবাল ভ্যারিয়েন্টটা লঞ্চ হয়েছে তাতে কিছু অপটিমাইজেশন ইস্যু আছে। তো সেটা আমি বলতে পারবো না সেখানে অপটিমাইজেশন ইস্যু আছে কিনা, তার জন্য শাওমিকে আরও একটু টাইম দিতে হবে ওই প্রবলেমগুলোকে সলভ করার জন্য। আর বাংলাদেশে আমি বলবো যদি এই ফোনটাকেই মোটামুটি 23,000 টাকার আশেপাশে পাওয়া যায় একটা ভালো অপশান হবে। 23 না হলেও 24,000 টাকার আশেপাশে হলেও এই ফোনটা কিন্তু বাংলাদেশের জন্য একটু ভালো অপশান, কিন্তু এর থেকে বেশি হয়ে গেলে সেটা কিন্তু আপনাদের জন্য বেটার ভ্যালু ফর মানি ডিভাইস হচ্ছে না। আর বাংলাদেশেও কিছুদিনের মধ্যেই রেডমি নোট 10 প্রো ফোনটা অ্যাভেলেবেল হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে কিছুটা টাইম দিতে হবে, কিন্তু আপনি যদি পয়সা বাঁচাতে চান তাহলে আপনাকে অবশ্যই টাইম দিয়ে ভালো ফোনটা বেছে নেওয়া উচিত। আর আপনারা সকলেই জানেন বাংলাদেশে আনঅফিসিয়াল ফোন কিনতে এখন কিন্তু কোনো রকম বাধা নেই, সুতরাং এরপরে বাকি ডিসিশন আপনার। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমি ঠিক টাইমে অ্যান্সার করে আপনাদের এই সন্দেহ দূর করে দেবো। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো পর্বে।